নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য করলেন, যে উস্কানিমূলক মন্তব্য করলেন, তারপরে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষায়। আপনার নিশ্চয়ই মনের মধ্যে প্রশ্ন আসছে, কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে উস্কানিমূলক মন্তব্য করেছেন না, তারপরে এই রাজ্যের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি, আপনি বুঝে যাবেন। তারপরে আপনি নিঃসন্দেহে বলবেন যে হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক মন্তব্যের ফলেই। বলতে শুরু করি। তবে তার আগে আপনি একবার দেখে নিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যার নাম মমতা ব্যানার্জি, তার বক্তব্য শুনুন। অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন। শুনলেন? প্রথমে বলে রাখি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে এটা ফেক ভিডিও এআই করে করা হয়নি তো? কারণ আপনি আজকে বলছিলেন এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে নিয়ে বলতে গিয়ে কি একটা বলেছিলেন, যাই হোক বাদ দিন। কিন্তু এই এআই টেকনোলজি ইউজ করে এই ভিডিওটা তো আমি দেখাইনি। আজকে এটা আপনি বলেছেন, আপনার ফেসবুক পেজে আছে, তৃণমূলের পেজে আছে, বিভিন্ন নিউজ মাধ্যমে আছে, সব জায়গায় আছে। তাই এটা ফেক ভিডিও তো নয়। এই সত্যির ভিডিওর উপরে দাঁড়িয়ে আমি আজকে প্রতিবেদনটা শুরু করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, যে মন্তব্য ঘিরে কিন্তু একটা কথা পরিষ্কার, যে সেটা হচ্ছে আগামী দিনে বাংলা জুড়ে না আগুন লাগবে। বলুন কেন? কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, বদলা নয় বদল চাই আমি বলেছিলাম, কিন্তু এখন আর বলছি না। এখন তিনি বলছেন আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। এরপরে বলছেন ফোঁস করুন, কামড়াবেন না, ফোঁস করতে বলছেন। উদাহরণ দিয়েছেন তিনি, দিয়ে বলেছেন সাপ ফোঁস করতে, মানে ফোঁস করার জন্য বলেছেন, কামড়াবেন না কিন্তু ফোঁস করুন। বক্তব্যটা শুনলে মনে হয় না নির্ভেজাল বক্তব্য, কিন্তু এই রাজ্যে এটা নির্ভেজাল বক্তব্য নয়। কারণ আজকে বন্ধ নিয়ে আপনি যা দেখলেন, মানে আমি আপনাকে বলছি, এই মুহূর্তে যিনি দেখছেন, ভাবুন তো কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এরা রাস্তায় নেমে কিভাবে মেরেছে বিজেপি কর্মীদের, কিভাবে বিভিন্ন জায়গায়। ভাটপাড়ায় তো একদম গুলি চালিয়ে দিয়েছে। এরা কারা? এরা তৃণমূলের সেই সমস্ত বাহিনী যারা লুকিয়ে থাকে, যারা মারে, যারা মারধর করে, যারা 2021 নির্বাচনের পরে নির্বিচারে বিজেপি কর্মীদের মারধর করেছে, লুট করেছে, বাড়ি দোকান ভেঙেছে, মহিলাদের উপরে হাত তুলেছে, মহিলাদের ইজ্জত নিয়ে খেলেছে, মহিলাদের মেরেওছে। এরা তারা। তো এই সমস্ত বাহিনী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুষে রেখে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি। আমি জানি এই কথাটা অনেকেই হয়তো জানেন, এবং অনেকে হয়তো যারা জানেন না তারা একটু সার্চ করে নেবেন, বেরিয়ে যাবে। গুন্ডা কন্ট্রোল তিনি করেন বলেছিলেন, মানে একদম গর্ব করে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী, তার হাতে এই সমস্ত লোক থাকবেই। যেটা আজকে দেখছিলাম যে বিভিন্নভাবে কিভাবে মারা হচ্ছে, মানে কি বল, নারকীয়ভাবে মারধর করা হচ্ছে, যেভাবে মারা হচ্ছে চিন্তার বাইরে। ফেলে ফেলে মারা হচ্ছে, ঝান্ডা কেড়ে নিয়ে মারা হচ্ছে। দেগঙ্গায় দেখছিলাম বাসে করে যাচ্ছিল ওই লুঙ্গি বাহিনী, বাস থেকে নেমেই বেধড়ক মার। যেহেতু মিছিল করে বিজেপির নেতা কর্মীরা যাচ্ছে, মন্ডল একজন সভাপতি ছিলেন, তিনি যাচ্ছেন, হাত জোর করে সবাইকে বলছেন দোকানটা বন্ধ রাখুন। ওমা, বাস থেকে নেমে পড়ে বেধড়ক মারধর। মনে হলো মেরে দিয়ে একটু, লোকজন কম তো আর সংখ্যায় বেশি, আর গেরুয়া পতাকা দেখলে ওদের মাথা একটুখানি ছড়কে যায়, মেরে দিল। বেধড়ক মারধর করলো পুলিশ। টুটু জগন্নাথ দেখলো, তারপরে নামলো, বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু মার খেয়ে গেল। এরকম প্রচুর জায়গায় হয়েছে যেখানে তৃণমূলের এই লুম্পেনরা মেরেছে। আপনি দেখেছেন সজল ঘোষকে কিরমভাবে কোলে মার্কেটে বলে আটকানো হয়েছিল। আপনারা দেখেছেন কিভাবে রূপা গাঙ্গুলি, যিনি হাঁটছিলেন ঢাকুরিয়াতে, যিনি সবাইকে অনুরোধ করছিলেন যে আপনারা দোকান বন্ধ রাখুন, এই যে বলতে বলতে যাচ্ছিলেন, তার পেছনে
বেশ কিছু পুরুষ বিজেপি এই তৃণমূল কর্মী, তারা হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, যেতে যেতে বলছে রূপা গাঙ্গুলি গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। একজন মহিলাকে গো ব্যাক স্লোগান করতে করতে কিছু পুরুষ তৃণমূল কর্মী যাচ্ছেন। এবার আপনি বলবেন এতে আবার মহিলা পুরুষের কি আছে? একজন নেত্রীকে বলতেই পারে। এটা যদি তৃণমূল হতো, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আর পেছনে বিজেপির বহু কর্মী বা সিপিএম এর বহু কর্মী, পুরুষ কর্মী, তারা বলছে মমতা গো ব্যাক, মমতা গো ব্যাক, তাহলে কি হতো? একজন মহিলাকে এরকম ভাবে বলা হলো, সেখান থেকে দাঁড়িয়ে বললাম। তো এটা তৃণমূলে এই সমস্ত লোকেরা করে, না বলাতে করছে। ভাটপাড়ায় গুলি চালানো আমি আপনাদের বললাম, ভাটপাড়ায় গুলি চলেছে। আচ্ছা, কোথায় নেই? চারিদিকে গন্ডগোল। এই গন্ডগোল করা তৃণমূল বাহিনী, এবং 21-এ আপনারা জানেন যে কিভাবে নির্বিচারে মারা হয়েছিল মানুষকে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বদলা নয় বদল চাই এই নীতিতে বিশ্বাস করতেন, মানে তিনি বলছেন আর কি। এখন তিনি নীতিটা পাল্টে দিলেন। নীতি যখন মানতেন তখনই বিজেপি কর্মীদের মেরে মাঠ করে দেওয়া হয়েছে, ভাঙচুর থেকে শুরু করে সব করা হয়েছে। তখন তিনি ফোঁস করতেও বলেননি, তখন এই অবস্থা হয়েছিল। আর এবারে তিনি বলছেন ফোঁস করো, মানে মারো। এবার তো মারবেই, আপনারা যেটা ভালো বোঝেন করবেন, এরপরে ফোঁস করার কথা বলছেন। এই যে ভালো বোঝেন যেটা করবেন, এরা ভালো আর কি বুঝবে? এরা একটা জিনিসই বোঝে, ও আজকে তুমি বিজেপি করছো, মার শালাকে, এই তো। এটাই তো এরা ভালো বোঝে, আর সেটাই তারা করবে, আর গোটা রাজ্য জুড়ে করবে। উস্কানিমূলক মন্তব্য আজকে দিলেন মমতা ব্যানার্জি, তিনি হুমকি দিলেন কার্যত। এবং তিনি হুমকি শুধু বিজেপি কর্মীদের দেননি, তিনি দিয়েছেন কিন্তু আবার ডাক্তারদেরও। তিনি বুঝিয়ে দিয়েছেন যে কি হতে পারে, এফআইআর করলে তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আমি এফআইআর করবো না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, মানে বলা আছে আর কি, যে তারা ব্যবস্থা নিতে পারে, রাজ্য তাদের মতো করে ব্যবস্থা নিতে পারে। আমি যদি এফআইআর করি তাহলে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনারা চাকরি পাবেন না, আপনারা ভিসা পাবেন না, পাসপোর্ট পাবেন না, মানে আপনারা সব কিছু পাবেন না। কিন্তু আমি করছি না, মানে এটা হচ্ছে এক ধরনের হুমকি। আপনাকে আমি ছোট্টভাবে বুঝিয়ে দিচ্ছি হুমকিটা কীরকম। ধরুন আমার সঙ্গে একজন রোগা পাতলা কেউ দাঁড়িয়ে আছে, কথা কাটাকাটি হয়ে গেছে আমার সঙ্গে, সে আমাকে তেড়ে তেড়ে আসছে। তখন আমি তাকে বললাম, ভাই তোর যা চেহারা, আমি যদি একটা ট্রেনে মারি না তোর এই বুক কাটি, আরে বুক কাটি মানে আপনি বুঝবেন না, বুক কাটি মানে আমি যেটাকে পাঁজরা, ওটাকে আমি আমার ভাষায় বুক কাটি বলতাম। বুক কাটি ভেঙে যাবে, একটা মারবো তোর বুক কাটি ভেঙে দেবো। এটা যদি বলতাম, যদি বলি, এটা আমার ভাষা ছিল, খারাপভাবে নেবেন না, তখনকার ভাষা, তো বুক কাটি ভেঙে দেবো, এই যে যদি আমি বলি। তাকে বললাম দেখ আমি কিন্তু তোকে মারবো না, কিন্তু আমি বললাম মারলে কিন্তু তোর বুক কাটি ভেঙে দেবো। আচ্ছা, এটা হুমকি দেওয়া হলো না? দেওয়া হলো না। আপনি সোজা কথা বলুন, হলো না? হলো না। প্রকারান্তরে তাকে হুমকি দিলাম যে মারলে তোর আমি বুক কাটি, মানে পাঁচরা ভেঙে হাত ঢুকিয়ে দেবো ভেতরে যদি মারি। তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ভাববেন ভালো করে। এই যে হুমকি, এই যে ডাক্তারদের হুমকি, এই ডাক্তারদের হুমকিটা হুমকি নয় কি? মানে আন্দোলনরত ডাক্তাররা তারা আর আন্দোলন করবেন না তাই চাইছেন, কিন্তু তিনি বলছেন আমি চাই না, আমি চাইছি আপনারা আন্দোলন করুন, কিন্তু এবার তো থামুন, একবার বুঝিয়ে দেওয়া হলো আমি করলে কি করতে পারি, তারপরে বলা হচ্ছে আমি করছি না, মানে তুমি বুঝে যাও। দেখুন, এইভাবে হুমকি আমাদের ইউটিউবারদের অনেক দিয়েছে কেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নেয়নি? শফিকুল, সন্ময়দা, তারপরে মানব, শুদ্ধশীল, আমরা তো লাগাতার এসব ঝামেলা নিয়েই চলেছি। আমাদের বিরুদ্ধে হুমকিও হয়েছে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, আমাকে তুলে নিয়ে লকআপেও রেখে দিয়েছে। মানব গো লকআপে ছিল, শফিকুলও ছিল, সন্ময়দাও ছিল, এরকম ছিলাম আমরা। তো আমরা তো খেয়ে নিয়েছি, আমরা জানি হুমকিতে থাকে না, কাজ লাগে। তো এরকম করে হুমকি দিয়ে ইউটিউবারদের দমাতে পারেননি, আমি জানি না, আমরা তারপরেও কিন্তু দমিনি। জানি না আন্দোলনরত ডাক্তাররা দমে যাবেন কিনা, অর্থাৎ তারা এই যে বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, আরজি করের ব্যবস্থা, বিচারের ব্যবস্থা, তার জন্য যে রাস্তায় আছেন সেখান থেকে আবার তারা সরে যাবেন কিনা। মনে রাখবেন এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে সিস্টেম, আর এই সিস্টেমকে বদল করতে হবে। আমি বারবার বলে আসছি, প্রথম দিন থেকে বলে আসছি, টোটাল ব্যবস্থার জন্য দায়ী আজকে আমাদের বাড়ির মেয়েটা মরে গেল, বোনটা মরে গেল একটাই কারণে, তার কারণ হচ্ছে সিস্টেম, যেটা ঘুম ধরা সিস্টেম মমতা ব্যানার্জি তৈরি করেছেন। এখানে কেউ ভয় পায় না, এখানে দুষ্কৃতীরা ভয় পায় না। আজকে মমতা ব্যানার্জি বলছেন ফাঁসি করে দেবো, ফাঁসির আইন নিয়ে আসবো। কালকেই কামদুনি কাণ্ডে তিনি আবার ছাড়িয়ে নিয়েছেন, মানে ঘটনাগুলো এরকম, মানে গতকাল এটা করে এসছেন, কামদুনি কাণ্ডে লোকেরা বেরিয়ে গেল, হাইকোর্টের নির্দেশে বেরিয়েছে, আমার জন্য বেরোয়নি।
আর অভিযোগ আছে যে হাইকোর্টে এমনই কিছু মানে তথ্য প্রমাণ দিয়েছে বা এমন কিছু পুলিশ নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে অভিযোগ এটা যে তারা ছাড়া পেয়ে গেছে। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে এবার আমি আসি আসল কথা, যে কেন বলছি আমি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। মনে রাখবেন, অত্যাচারিত লোকেদের না অত্যাচার সহ্য করার একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা অলরেডি ক্রস করে গেছে বাংলার জনগণ। এরপরে যদি অত্যাচার হয় না, দেখবেন এমনই পরিস্থিতি হবে, এই যে ফোঁস করতে বলছেন, অর্থাৎ সাপের গল্প তো না, কিন্তু যদি আপনার সামনে কোনো সাপ ফোঁস করে ওঠে, আপনি কি করবেন? ফোঁস করলে তখন মনে হবে আরে এ তো বিষাক্ত সাপ, এ তো আমাকে মারতে পারে, চিন্তা আসবে না? তখন আপনি কি করবেন? এটা ভাবনার বিষয়। আর এই ভাবনাটাই কিন্তু আসবে সবার মনে, কারণ এবার সবাই ভাববে এ তো আক্রমণ করবে আমাকে, আমাকে তো মারবে, আর মারবেও। তৃণমূলের এই সমস্ত উচ্চিংড়ে নেতাগুলো যারা আছে তারা তো এবার রাস্তায় মারবে, না বলতেই মার তখন বলেছে যে বদলায় বদল চাই, এ কথা ভুলে যাও। এবার আপনারা যেটা ভালো বোঝেন করুন, খালি ফোঁস করুন, আর এরা ফোঁস মানে কামড়েই দেবে। আর তখন কিন্তু অত্যাচারিত জনগণ এর বদলাও বুঝে নেবে। মনে রাখবেন একটা কথা, মমতা ব্যানার্জি আপনাকে বলছি, মানে মুখ্যমন্ত্রী, আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বলে না যেভাবে আপনি বলেছেন। আজকে যদি উত্তরপ্রদেশে বলতো তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা চালানো হচ্ছে বলে আপনারা দাগিয়ে দিতেন। আর আজকে আপনি যেটা বলছেন এর ফলে যা হতে পারে তা কল্পনা আপনার করার জায়গায় আপনি নেই। খালি আপনি আপনার বিরুদ্ধে ওঠা আওয়াজকে থামানোর জন্য সব কথা বলছেন। আপনি ভয় পান, আপনি ভয় পেয়েছেন, তাই আজকে হুমকি দিচ্ছেন। ভয় পেয়েই সাপ কামড়াতে আসে, ভয় না পেলে সাপ কামড়ায় না। ঠিক একইভাবে আপনি বলছেন, আজকে আপনি ফস করতে বলছেন, আপনি ভয় পেয়েছেন, গদি আপনাকে ছাড়তে হবে, কারণ বাংলা জনগণ জেগে গেছে। এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। কত অত্যাচার করবেন আপনি, কত মারবেন? মার খেতে খেতে একটা সময় আসবে যখন তার বদলা নিতে মানুষ রাস্তায় নামবে, আর সেদিনের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি, আপনার এই বক্তব্য, কারণ আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই পদে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন না যে ফস করো, আমি বদলা নয় বদল চাই, যেটা বলেছিলাম আর বলবো না। এবার আপনাদের ইচ্ছে, আর যেটা ইচ্ছে সেভাবে করুন, যেটা ভালো বুঝবেন, এটা আপনি বলতে পারেন না। আপনি ভাবছেন আপনি খালি দলনেত্রী আছেন, আপনি একজন মুখ্যমন্ত্রীও মাঝে মাঝে ভুলে যান। আসলে এটা বলা উচিত আপনারও, কারণ আমাদের জনগণ, বাংলা জনগণ ভুল করে আপনাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছে। বাংলা জনগণ উচিত ছিল আপনাকে বিরোধী নেত্রী রাখা, কারণ আপনি সেটার জায়গায় থাকা উচিত, সেটার জায়গায় থাকার আপনার একমাত্র যোগ্যতা আছে। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনার নেই, বোঝা যাচ্ছে এটা। জানি না আমার এই বক্তব্যের পরে আপনি, অর্থাৎ আপনি যিনি দেখছেন, কি ভাবছেন। দেখুন, আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি, এই রক্তক্ষয়ী লড়াই যদি হয় তাহলে কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি জানি না এরপরে, এই বক্তব্যের পরে ইমিডিয়েট কেন্দ্র সরকার উচিত ভাবা যে এই রাজ্যে জনগণকে বাঁচাতে হবে এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যিনি বলছেন বদলা নয় বদল চাই। কথাটা আমি আর ভাবছি না। এবার আপনারা যেটা ভালো বোঝেন সেটা করুন, ফোঁস করুন, কামড়াতে হবে না, ফোঁস করুন। এই বক্তব্য শোনার পরে আপনাদের টনক নড়া উচিত কেন্দ্র সরকারের, এবং এই রাজ্যে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এরপরে যে লড়াই হবে তাতে যেই মারা যাবে বা যাই হবে, তার দায় কিন্তু যেমন মমতারও থাকবে, আপনাদেরও থাকবে। এটা হচ্ছে বাস্তব সত্যি। সবার শেষে বলি, নিজেকে দিয়ে বলি, ধরুন মমতা ব্যানার্জি, আপনিও শুনবেন, মানে তৃণমূলে সবাই শুনবেন, ধরুন আপনার কথা শুনে কোনো ফোঁস করা সাপ আমাকে এসে ফোঁস করলো। আমি জানি বিষাক্ত সাপ ফোঁস করলে সে আমাকে মারবেই, আমি তো মরবই, তাই না? কিন্তু মরার আগে আমারও তো মনে হবে বিষাক্ত সাপটাকে ছাড়বো না। আমি কি খুব ভুল করব? বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাপ মারা নিষিদ্ধ, কিন্তু সাপটা যদি আমাকে কামড়াতে আসে, বাঁচার অধিকার আমারও তো আছে, সেলফ ডিফেন্স তো আমিও করতে পারি। মরে গেলাম তো ল্যাটা চুকে গেল, যদি না মরি ছাড়বো না, বদলা আমরা নিতেই ছাড়বো, বদলা নেবো আমরাও। তা এটা তো চলবে, তাই না? ভাববেন মমতা ব্যানার্জি, এরপর যদি মনে হয় যে আমার বক্তব্যটা ঠিক ছিল, তাহলে মমতা ব্যানার্জি আপনার উচিত ইমিডিয়েট বলা যে এসব কথা আমি আবেগে বলেছি, বাস্তব নয়। কারণ সংযত করুন আপনার দলের ছেলেদের, কারণ এরপরে অত্যাচার হবেই, এখনই হচ্ছে, আগেও হবে, আর এটা হলেই রাষ্ট্রপতি শাসনও হবে। কি বলছেন আপনি? মানে আপনি যিনি দেখছেন, আমি কি কোথাও ভুল বললাম? যদি মনে ভুল বলেছি জানাবেন অবশ্যই, আর যদি মনে ঠিক বলেছি এটাও জানাবেন। আজকে কি করা উচিত এটা আপনাকে বলতে হবে। চুপ করে থাকলে মনে রাখবেন
আজকে আপনি যদি অত্যাচার দেখে চুপ করে থাকেন, আজকে আপনি যদি উস্কানিমূলক মন্তব্য দেখে চুপ করে থাকেন, আগামীকাল আপনিও কিন্তু বিপদের বাইরে নয়। মনে রাখবেন, গ্রামের মধ্যে বা এলাকার মধ্যে বা পাড়ার মধ্যে যে ছেলেটা আওয়াজ তুলতে পারে, যদি তাকে দমিয়ে দেয় তাহলে আপনি সুরক্ষিত নয়। ভাববেন, যে ডাক্তার আজকে আন্দোলন করছে তাদেরকে যদি দমিয়ে দেওয়া যায়, আগামী দিনে কেউ আন্দোলন করবে না। ভাববেন, যে বিজেপির কর্মীরা সবকিছু হারিয়েও, প্রাণ হারিয়েছে, জমি জায়গা হারিয়েছে, তারপরেও যারা লড়াই করছে এই রাজ্যে বদলের জন্য, তাদের উপর যখন অত্যাচার আসবে, তারা যখন কুঁকড়ে পালিয়ে যাবে, কেউ আসবে না প্রতিবাদ করতে। তারপরে তাই ভাবতে আপনাকে হবে, বলতে আপনাকে হবে, জাগতে আপনাকে হবে। আপনি যদি জাগেন তবেই বাংলা জাগবে। জাগুন। মনে হয় যদি এই ভিডিওটাকে শেয়ার করা যায় তবে শেয়ার করবেন, যদি না হয় করবেন না। যদি মনে হয় লাইকযোগ্য তবে লাইক করবেন, আর পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকবেন। এই চ্যানেলটা এরকমই। এরপরে যদি ভালোবাসতে পারেন তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, ভয় পাবেন না। বারবার মরাচ্ছে, একবার লড়ে মরা অনেক ভালো। আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।